সালের অক্টোবরের দিকে রাষ্ট্রপতি চুপ্পুকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য যখন বঙ্গভবনের সামনে আন্দোলন শুরু হয়, তখন আমি কিন্তু এর বিরোধিতা করেছিলাম। আমার মতো অনেকেই করেছিল। আমি তখন বলেছিলাম যে কি দরকার একে সরাইয়া, তাই না? সরাইলে একটা সাংবিধানিক সংকট হবে। কারণ রাষ্ট্রপতিকে শুধু ইমপিচমেন্ট করতে পারে সংসদ এবং নিয়োগ করতে পারে সংসদ, যেহেতু সংসদ নাই। এবং রাষ্ট্রপতি চুপ্পুর অতীত যাই থাকুক না কেন, তিনি তো আসলে কার ক্ষতি করতেছেন না। তিনি তো এখন চুপচাপ নিরিবিলি তিনি যা বলতেছে তাই করতেছে, কোনো ফাইল পাঠাইলেই সই করে দিচ্ছে, তাই না? তো এই হলো অবস্থা। কিন্তু গতকালকে তিনি কালের কণ্ঠকে যে ইন্টারভিউটা দিলেন, সেই ইন্টারভিউটা আসলেই একটা খুবই একটা বিশাল ব্যাপার, যে একজন রাষ্ট্রপতি কিভাবে তিনি গৃহবন্দী ছিলেন। এখন দেখুন, ডক্টর ইউনূস তিনি রাষ্ট্রপতির প্রতি সঠিক ব্যবহার করেছেন কিনা, এটা নিয়ে একটা ডিবেট হতেই পারে, হ্যাঁ। কিন্তু ডক্টর ইউনূসের তো একটা যুক্তি আছে। কারণ যেই ফ্যাসিস্ট সরকার ১,৫০০ মানুষকে খুন করে পালিয়ে গিয়েছে, হ্যাঁ, সেই ফ্যাসিস্ট সরকারের চরম অনুগত একজন প্রভু ভক্ত, কুকুরের মতো চরম অনুগত একজন রাষ্ট্রপতি, তাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত একটা সরকার কতটুকু বিশ্বাস করতে পারে? তাকে যে পদে রাখছেই তো বেশি, তাই না? কিন্তু তারপরেও তিনি অনেক অভিযোগ এনেছেন যে তাকে গৃহবন্দী করা হয়েছে। এতদিন কিন্তু আর নেই। এখন যেহেতু ইউনূস চলে গিয়েছে, ইউনূসের কোনো ক্ষমতা নাই, কাজেই তিনি মারাত্মক সব অভিযোগ আনলেন। তাকে গৃহবন্দী করা হয়েছে, তাকে ফোন ধরতে দেয় নাই, তার প্রেস সেক্রেটারিদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তাকে চেষ্টা করেছিল সরানোর জন্য, কিন্তু পারেন নাই। কেন পারেন নাই? শুধু তারেক রহমানের কারণে এবং সেনাবাহিনীর ৩ বাহিনীর প্রধানের কারণে। এটা তিনি ব্যক্তকণ্ঠে স্বীকার করতেছেন, কিন্তু এতদিন বলেননি। হাসিনা পলায়নের পর তিনি এই ২টি ইন্টারভিউ দিলেন। একটা দিলেন মানব জমিনের মতি ভাইকে, তখনই তো এই মতি ভাই ইন্টারভিউর পরেই তো ছাত্র জনতা তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও করেছিল। আর এই ইউনূস যাওয়ার পরে তিনি এই সাক্ষাৎকার দিলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলীকে। চুপ্পুকে যদি আসলে অভিশংসন করা যেত, হ্যাঁ, যদি ডক্টর ইউনূসের সময় সংসদ প্রাণবন্ত থাকতো, একটা সংসদ থাকতো, বা একটা নর্মাল সরকার থাকতো, যদি ডক্টর ইউনূসের মতো অন্তর্বর্তীকালীন সরকার না থাকতো, তাহলে কিন্তু এই চুপ্পুর মতো লোককে ইমপিচমেন্ট করা যথেষ্ট কারণ ছিল। কারণ ১ নম্বর হচ্ছে এই লোকটা ব্যক্তিত্বহীন। এই লোকটা দুদকের কমিশনার ছিল, ১,৫০০ টাকা পাইলে ঘুষ খাইতো এবং এটা নিয়ে মারামারিও করতো। দ্বিতীয়ত, এই লোক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন অ্যাসালমের প্রতিনিধি হয়ে, হ্যাঁ। তৃতীয়ত হচ্ছে এই লোক বিদেশি নাগরিক, তিনি আরব আমিরাতের নাগরিক, যেটা প্রমাণিত। এবং এই লোক ক্ষমতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম পর্যন্ত করতেন, এবং এটা নিয়ে খুব গর্ব করতেন যে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে আমি সালাম করতাম। এবং বাংলার ইতিহাসে ক্ষমতার লোভে একজন সমবয়সী নারীর পা ছুঁয়ে সালাম করা এবং এটা নিয়ে গর্ব করা, এরকম একজন লোককে রাষ্ট্রপতি হিসেবে পাওয়া কিন্তু আমাদের জন্য অত্যন্ত বেদনার, কোনো সন্দেহ নাই। এখন ইউনূস সরকারের সমস্যা ছিল কি? ইউনূস সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? যেটা আমি বললাম, তাদের মূলত ২টা ভিত্তি ছিল বৈধতার। একটা হচ্ছে যে ওই সুপ্রিম কোর্টের ১০৬ নম্বর অধ্যাদেশ, যেটা অনুসারে তারা গঠিত হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতির কাছ থেকে যে শপথটা গ্রহণ করেছে, হ্যাঁ। এখন এই সরকারের সংসদ নাই, কিচ্ছু নাই। তো এই সরকার করে কি? এই সরকার নির্বাহী ক্ষমতা বলে অধ্যাদেশ জারি করে আবার সেটা রাষ্ট্রপতির কাছে পাঠায়, রাষ্ট্রপতি সেটা সই দিয়ে দেয়। এভাবেই কিন্তু সরকারটা চলছিল। প্রায় ১৩৩-৩৪টা অধ্যাদেশ জারি করা হয়েছে, যদি আমি ভুল না করে থাকি, কম বেশি হতে পারে। তো এভাবেই সরকার চলছিল। এখন সমস্যা যেটা হয়েছিল, যে রাষ্ট্রপতিকে যদি চাপ দিয়ে টিয়ে বা যা কিছু করেই হোক না কেন রাষ্ট্রপতিকে পদ থেকে বাধ্য করা হয়, তাহলে তো সমস্যা হচ্ছে যে এই নির্বাহী ক্ষমতা বলে ডক্টর ইউনূস তো একটা অধ্যাদেশ জারি করবে, বাট রাষ্ট্রপতির সাইন লাগবে। রাষ্ট্রপতি পাবে কোথায়? রাষ্ট্রপতি একমাত্র সংসদই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে। আর রাষ্ট্রপতির বর্তমানে স্পিকার থাকে, স্পিকারও একজন পলাতক, একজন জেলে। এই কারণেই আসলে ৩ বাহিনীর প্রধান, তারপরে বিএনপি, তারপরে এমনকি মার্কিন দূতাবাস সহ ওরা বলেছিল যে দরকার নেই, আছে থাক, এভাবেই চলুক। এই কারণে আসলে চুপ্পুকে সরিয়ে দেওয়ার জন্য চাপটা অতটা ফলপ্রসূ হয়নি, যেটা চুপ্পু কিন্তু ইন্টারভিউতে বলেছেন। এবং আমি মনে করি সেই সময় বিএনপি দূতাবাস সঠিক পদক্ষেপ নিয়েছেন, কারণ তখন যদি চুপ্পুকে বাদ দেওয়া হতো, তখন দেশে যে অস্থিরতা হতো, এই অস্থিরতা একটা সাংবিধানিক সংকট তৈরি হতো, এবং এই সাংবিধানিক সংকট তৈরি হওয়ার ফলে নির্বাচনটা অনিশ্চয়তার ভিতরে পড়তো, এবং একটা নির্বাচিত সরকার যে প্রত্যাশা আমাদের ছিল, যেমন একটা সুষ্ঠু ভোটে, মোটামুটি সুষ্ঠু ভোটে বিএনপি ক্ষমতায় আসছে, এটা হয়তো না হতে পারতো, তাই না? এবং দ্বিতীয়ত, জেনারেল ওয়াকারের মতো একজন সেনা অফিসার, তিনি তাকে নিয়ে সমালোচনা আছে, বাট এটা তো সত্য যে জেনারেল ওয়াকারের ক্ষমতার কোনো লোভ নেই। কারণ দেশে যখন এই ধরনের সাংবিধানিক সংকট তৈরি হয়, তখন কিন্তু সেনাপ্রধান যদি অসৎ হন, তাহলে সেনাপ্রধান কিন্তু খেয়াল রাখেন যে এইটাই তো সুযোগ আমার, তখন সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নেন। কিন্তু যেহেতু ওয়াকারের কোনো ক্ষমতা লোভ নাই, ওয়াকার ক্ষমতা নিতে চাননি, এই কারণেই হয়তো
আমাদের একটা নির্বাচন হয়েছে এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেয়েছি এবং একটা নির্বাচিত সরকার আমরা পেয়েছি। তো এই ছাত্ররাও যখন চুপ্পুর বাসভবন ঘেরাও করে ছাত্ররা মনে করতেছিল তারা সফল হবে, কারণ এর আগে ছাত্ররা আন্দোলন করে সুপ্রিম কোর্টের সকল বিচারকদেরকে ভাগিয়ে দিছিল। তখন ছাত্ররা মনে করছিল যে এই যে মানব জমিনের মতিকে একটা ইন্টারভিউ দিল, এই সুযোগ আমরা আসলে ঘেরাও করে ফেলি। কিন্তু শেষ পর্যন্ত আসলে বিভিন্ন চাপের কারণে ছাত্ররা সফল হয়নি এবং ছাত্রদের যে অতি আত্মবিশ্বাস, এই অতি আত্মবিশ্বাসটা কিন্তু ধাক্কা খায় এই রাষ্ট্রপতি চুপ্পুকে সরাইতে গিয়ে যখন তারা ব্যর্থ হয়। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি এবং সেনাবাহিনীর কারণে চুপ্পু টিকে গেলেও কিন্তু ডক্টর ইউনূস চুপ্পুকে ভালো চোখে দেখতেন না এবং পুরো ইউনূস সরকারই কিন্তু চুপ্পুকে পছন্দ করতেন না। কিন্তু অধ্যাদেশগুলোতে রাষ্ট্রপতির সাইন প্রয়োজন হয়, এজন্য এগুলো বঙ্গভবনে পাঠানো ছাড়া ডক্টর ইউনূসের কোনো উপায় ছিল না। এবং সেই পদ্মা সেতু যে বিশ্ব ব্যাংকের যে ঋণ কেলেঙ্কারি, হ্যাঁ, শেখ হাসিনার আমলে 2012 সালে সেই ঋণ কেলেঙ্কারিতে শেখ হাসিনার যে কিচ্ছা কাহিনী, যে ডক্টর ইউনূস কমপ্লেন করেছে যে পদ্মা সেতুতে কেলেঙ্কারি হচ্ছে, এই কারণে বিশ্ব ব্যাংক লোন দেওয়া বন্ধ করে দিয়েছে, এই যত সব এসে কাহিনী এগুলির কিন্তু অন্যতম স্ক্রিপ্ট রাইটার, অন্যতম কারিগর হচ্ছে এই রাষ্ট্রপতি চুপ্পু। এটা কি ডক্টর ইউনূস জানে না? জানে তো। যেখানে ডক্টর ইউনূসের বিশ্ব ব্যাংকে লোনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই, সেখানে শেখ হাসিনার এই মিথ্যা বানোয়াট কথাবার্তার এগুলোর অন্যতম কিন্তু স্ক্রিপ্ট রাইটার হচ্ছে এই চুপ্পু। এবং ডক্টর ইউনূস এগুলো জানে বলেই কিন্তু ইউনূস চুপ্পুর সঙ্গে কোনো কোঅপারেশন করেনি এবং কোনো কথাও বলেনি। এবং যতবার বিদেশে গিয়েছেন কোনোবার তিনি এসে দেখাও করেননি, কথাও বলেননি, কৈফিয়তও দেননি, কোনো সম্পর্কই তিনি রাখেননি। এখন এটা ঠিক হয়েছে কি না হয়েছে এটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সংবিধানে আছে রাষ্ট্রপতিকে অবহিত করতে হবে, বাট ইউনূস করেনি, এটা নিয়ে বিতর্ক হতে পারে। এবং আপনার সেই সময় এই চুপ্পু ডক্টর ইউনূসের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও করতেন, যে এই দেখো ইউনূস এত বড় একজন নোবেল বিজয়ী হয়ে তিনি এই কাজটা কিভাবে করলেন, এরকম নিষেধাজ্ঞাও করতেন। এবং এই নিষেধাজ্ঞার পুরস্কার হিসাবেই দুদকের কমিশনার থেকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, সেখান থেকে সরাসরি রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমার পরামর্শ, আপনি এই চুপ্পুকে বিশ্বাস করবেন না, কখনোই বিশ্বাস করবেন না। এই চুপ্পু যে ইন্টারভিউ দিয়েছে সেখানে আপনার বসে প্রশংসা করেছে, সেখানে আপনাকে খুব কোর্ডিয়াল বলেছে, আন্তরিক বলেছে, কিন্তু আপনি বিশ্বাস করবেন না। কারণ ধনুকের ছিলে যত বাঁকা হয় ততই ধনুক সামনের দিকে যায়। আপনি একটি নির্বাচিত প্রধানমন্ত্রী, আপনার সংসদ আছে, আপনার অন্যান্য সব সেটআপ আছে, যেটা গণতান্ত্রিক সরকার থাকে, যেটা থাকে নির্বাচিত সরকারের, যেটা ইউনূসের ছিল না। সুতরাং আপনার উচিত হবে এই চুপ্পুকে বিশ্বাস না করা। আপনার উচিত হবে প্রথম যেদিন সংসদ বসবে সেদিনই আপনি এই সংসদে চুপ্পুকে ইমপিচমেন্ট করে সরিয়ে দেওয়া, সরিয়ে দিয়ে আপনার দলের ভিতরই হোক বা যেখান থেকেই হোক নতুন একজন রাষ্ট্রপতি নিয়োগ করা, যাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা যায়। কারণ এই চুপ্পু স্টিল ফ্যাসিবাদের দোসর, সে কখনোই ভালো হবে না। সুতরাং আমরা আশা করব যে সংসদের প্রথম অধিবেশনেই হয় আপনি চুপ্পুকে চাপ দিয়ে পদত্যাগ করতে বাধ্য করবেন, অথবা আপনি আপনার নির্বাচিত এমপিদের মাধ্যমে ইমপিচমেন্ট করে চুপ্পুকে সরিয়ে দিবেন তার পদ থেকে। কারণ যেই লোক ইউনূস চলে যাওয়ার পর ইউনূসের সমালোচনা করতে পারে, সেই লোক একদিন আপনারও সমালোচনা করতে পারবে। একজন বিদেশি নাগরিক, তার মতো একজন লোককে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়াই হবে আপনার সরকারের জন্য উত্তম। ধন্যবাদ।